বিজয় দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণের নিয়মিত আয়োজন টালিখাতায়। বিজয় দিবসের এই দিনে আজ আমরা আলোচনা করব বিজয়ের অর্থনীতি নিয়ে। কথা বলবেন দুই প্রজন্মের দুজন অর্থনীতিবিদ। যুক্ত আছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আছেন উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা সহযোগী সিবান সাহানা। আজকের আলোচনার বিষয় 50তম বিজয় দিবস, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা দুজনকে বড় পর্দায় দেখতে পাচ্ছি। আলোচনায় যাব, তবে তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নেব। দর্শক, আমরা একটু প্রতিবেদনটি দেখব। স্বাধীনতার কয়েক দশকের মধ্যে সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অর্জন অনন্য। উন্নয়ন কৌশল, দারিদ্র্য মোকাবেলা আর দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হয়েছে বহু আগেই। রাজনৈতিক নেতৃত্ব আর আর্থিক সক্ষমতায় ভর করে এসেছে আত্মবিশ্বাসও। 49 বছরের পথ চলায় বাংলাদেশ বারবার মিথ্যা প্রমাণ করেছে বিশ্ব মোড়লদের সব পূর্বাভাস, যে কারণে এখন তারা বলে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব অর্থনীতিতে এক বিস্ময়। মহাকাশের অনন্ত মানচিত্রে নাম লিখিয়েছে বাংলাদেশ। 2.5 বছরের বেশি হলো শূন্য থেকে জন্ম নেয়া বাংলাদেশের অগ্রযাত্রায় অনন্য সংযোজন বঙ্গবন্ধু স্যাটেলাইট। আরও আছে পদ্মা সেতু, ধার দেনা নয়, পুরোটাই নিজের টাকায় নির্মিত। আগামীর বাংলাদেশে থাকবে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই বাংলাদেশ সচ্ছল, স্বনির্ভর, স্বাচ্ছন্দ্য। আমাদের মনস্তত্ত্বে আমরা একটি দরিদ্র দেশ, পিছিয়ে পড়া দেশ, সেখান থেকে একটা শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং অনেক দূর আমি এগিয়ে যেতে পারি, সেই মনস্তত্ত্বের দেশে আমরা পরিণত হয়েছি। মনস্তত্ত্বে যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমাদের উন্নয়নকে এত দূর এনেছে এবং এটাকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা আত্মবিশ্বাসে বলীয়ান করেছে। ক্ষুধা মুক্তি, শিশু ও মাতৃ মৃত্যুহার কমানো, সামাজিক সব সূচকে বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বজুড়ে স্বীকৃত। প্রত্যাশিত গড় আয়ুতেও ভারত পাকিস্তানকে বহু দূরে রেখে এসেছে বাংলাদেশ। এখন এদেশের মানুষের গড় আয়ু প্রায় 73 বছর। 71% মানুষ ছিল দারিদ্র্যসীমার নিচে, আর এখন 5 ভাগের 4 ভাগ জনগোষ্ঠী সচ্ছল জীবনের অধিকারী। সামাজিক সূচকের পাশাপাশি অর্থনীতিকেও সবল রাখছে মাথাপিছু আয়, রেমিট্যান্স, কেন্দ্রীয় ব্যাংকে ডলার মজুদ আর জিডিপির ক্রমাগত ঊর্ধ্বগতি। এই পর্যন্ত যে আমরা এসেছি বা আসতে পেরেছি বা এগিয়ে যাওয়ার জন্য আমরা এখন তৈরি হয়েছি, একদিকে সরকারের নীতি, প্রাতিষ্ঠানিক সহায়তা, অন্যদিকে মানুষের শ্রম। এই দুটো কারণ রয়েছে এখানে। এখন আমাদের চেতনাটা হচ্ছে এখানে এমন একটা সমাজ হবে যেখানে প্রত্যেকে তার ন্যায্য অধিকারটা পাবে। বিশ্বব্যাংকের মধ্যম আয়ের অর্থনীতিতে দাঁড়িয়ে এখন বাংলাদেশের চোখ জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায়। এই অগ্রযাত্রা বারবারই থমকে দিতে চেয়েছে 71-এর পরাজিত শক্তি, সক্রিয় আছে এখনো। একটি অংশ পিছনমুখী হয়ে গেছে জঙ্গিবাদীর মাধ্যমে বা মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে মিথ্যাচারের মাধ্যমে তাদের নিছক রাজনৈতিক স্বার্থে। এইটাই এই মুহূর্তে আমাদেরকে বাংলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আজকের কিশোর, বিশ্ববিদ্যালয়ের মেধাবী তারুণ্য আর প্রগতিশীল চেতনার একরোখা শক্তিতে যেই বাংলাদেশ বলিয়ান, তাকে রুখবার সাধ্য কারো নেই। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয়ের 50তম বছর, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি, এই নিয়ে আমাদের আলোচনা। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভূমিষ্ঠ হওয়া আপনি দেখেছেন। বাংলাদেশ এখন পরিণত বয়সে পৌঁছেছে, অর্থনীতি বড় হয়েছে, মানুষের জীবনযাপনের স্টাইল পাল্টে গেছে। যদি বলি অর্থনীতির মানদণ্ডে বাংলাদেশ যে জায়গায় পৌঁছাতে চেয়েছিল সেই জায়গায় কি পৌঁছাতে পেরেছে? আপনাকে ধন্যবাদ। বিজয় দিবসের সম্প্রীতি শুভকামনা। আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আনন্দ প্রকাশ করছি। তাছাড়া আজকে পয়লা পৌষ, সোনালী পৌষ, বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হওয়ার মুহূর্ত। না, ঠিকই বলেছেন, আপনাদের সংবাদ ভাষ্যে যা দেখা গেল এই সম্পর্কে কোনো দ্বিমত প্রকাশ করার অবকাশ নেই। কিন্তু তথ্য আপনারা যেটা উদ্ধৃত করেছেন আমি অন্যরকম একটু ভাবে করতে চাই। আমরা অনেক দূরে গিয়েছি। পথ চলা শুরু হয়েছিল 12ই জানুয়ারি 1972 সন, জাতির পিতার
বাংলাদেশে পদচারণা শুরুর দিন থেকে। বিশ্বব্যাংক তখন বলেছিল বাংলাদেশের মাথা পিছু আয় তখন $80 থেকে $85, বলছিল ওই বছরটাতে জিডিপি কমে যাবে আগের বছরের তুলনায় শতকরা 65%। একটা প্রাক্কলন তখন জিডিপি ছিল $8 বিলিয়ন, এখন হয়েছে $317 বিলিয়ন, 40 গুণ বেড়েছে। তখন মানুষের গড় আয়ু ছিল, কেউ বলছে 43 বছর, কেউ বলছেন 47 বছর, যেটাই নেই না কেন এখন সেটা 73। শিশু মৃত্যুর হার ছিল 200-র কাছাকাছি, এখন এটা 28। বিদ্যুৎ ছিল না ঘরে ঘরে, এখন বিদ্যুৎ প্রায় ঘরে ঘরে। সুপেয় জলের খুব অভাব ছিল, এখন সেটা বেশ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু মহাশূন্যে আছি। যখন বেতবুনিয়ায় জাতির পিতা সেই স্যাটেলাইটটা ওপেন করেছিলেন 74 সনে, আমার সৌভাগ্য হয়েছিল, আমি তার সঙ্গে ছিলাম। আমি আমার সবচেয়ে বড় পরিচয় যেটা দেই সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি একান্ত সচিব ছিলাম। আরো অনেক বলা যায়, কিন্তু কয়েকটা জিনিস বলি। বাংলাদেশ একটা আনডেভেলপড কান্ট্রি ছিল 72-এ। 73 সনে জাতিসংঘকে দরখাস্ত করে জাতির পিতা একে এলডিসি করেন, লিস্ট ডেভেলপড কান্ট্রি করেন, তাতে কিছু সুযোগ সুবিধা পাওয়া যেত। এইটাকে 2017 সনে জাতিসংঘের ডেভেলপমেন্ট কমিটি 3টি কষ্টি পাথরে যাচাই করে বাংলাদেশকে প্রথম শ্রেণীতে পাশ করিয়েছে ডেভেলপিং কান্ট্রি হওয়ার জন্য। আমি ক্রাইটেরিয়া একটু বলতে চাই, তাহলে দর্শক শ্রোতাদের সুবিধা হবে। প্রথমত হলো জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। এটা $1200 হলেই চলতো, কিন্তু আমরা অনেক বেশি ছিলাম। দ্বিতীয় হলো ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, ওইটা 0.33 এর কম হতে হতো, আমরা হয়েছি 0.25, অর্থাৎ ডিজাস্টার ব্যাপারেও আমরা সিদ্ধহস্ত। আর তৃতীয় হলো হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, ওতে হইতে 0.66, আমরা হয়েছি 0.69, অর্থাৎ আমরা সব ক্ষেত্রে অগ্রসর হয়েছি। পদ্মা সেতুর কথা বলা হয়েছে, পদ্মা সেতুর কথা একটু না বললেই নয়, হয়তো পরে বলবো, এখনো বলতে পারি। এটা চমৎকার স্টাডি প্রকাশ করেছে প্রফেসর খন্দকার এবং সেলিম রায়হান। তারা বলেছে এইটার মূল বেশি খরচ হলো $3 বিলিয়ন, তার মধ্যে $2 বিলিয়ন বাংলাদেশে, $1 বিলিয়ন বিদেশে। এটা তারা বলছে যে বেনিফিট কস্ট হলো 2%। তারা বলছে যে এর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1.274, অর্থাৎ সব ক্ষেত্রে। এবং এটা গ্রাম এলাকায়, একটা মিনিট শুধু দেন, গ্রাম এলাকায়। প্রফেসর সেলিম রায়হান কিন্তু এটিও বলেছেন যে শুরুতে যে প্রাক্কলন করা হয়েছিল জিডিপির, সেটি আসলে পদ্মা সেতুর কল্যাণে শুধু পদ্মা সেতু থেকে বেড়ে যাবে, সেটা 2% পার হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছে আবারও আসবো এই আলোচনায়। আমাদের সঙ্গে আছেন সিবান শাহানা, তারুণ্যের প্রতিনিধি আপনি। একটু বলবেন যে তারুণ্যের চোখে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে আপনি দেখেন এখন আমাদের যে অগ্রগতি? ধন্যবাদ আপনাকে। শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আমরা স্বাধীনতার 49তম বর্ষে পদার্পণ করেছি এবং সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করার অপেক্ষায় আছি সামনের বছর। তখন হয়তো আমাদের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে, আমরা এই করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আমাদের স্বাধীনতাকে 50তম বর্ষকে অত্যন্ত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো। এবং এই যে আমরা স্বাধীনতাকে উদযাপন করব, এটি আসলে আমাদের একটা শক্ত অর্থনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে। আমরা স্বাধীনতার পরবর্তী যারা প্রজন্ম স্বাধীনতার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে বেড়ে ওঠার যে সৌভাগ্য আমাদের হয়েছে, একই সাথে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশ একটা স্থিতিশীল ভাবে অর্থনীতির একটি প্রবৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র অর্থনৈতিক যে সূচকগুলো রয়েছে তা না,
আমরা উন্নয়নের বিভিন্ন যে সূচকগুলো, যে সুফলগুলো রয়েছে, সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামষ্টিকভাবে আমরা আসলে উপলব্ধি করতে পেরেছি। উন্নয়নের সূচকের যে জিডিপি প্রবৃদ্ধি বলা হয় বা মানুষের যে আয় বৃদ্ধি হয়েছে, সেটা খালি আমরা সংখ্যাগতভাবে দেখিনি। আমরা এই স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যারা রয়েছি, তারা এটার সুফল আসলে সত্যিকার অর্থে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে আমাদের অর্থনৈতিক বিভিন্ন জাতীয় উন্নয়ন হচ্ছে, এবং এটি একটি তথ্য দ্বারা প্রমাণিত বিষয় যে আমাদের যারা কিনা সমসাময়িক আয়ের দেশ রয়েছে, সেই সব দেশের সাথে তুলনা করলেও আমাদের যে সামাজিক সূচকগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ আসলেই ভালো করেছে। আমরা মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে পেরেছি, শিশু মৃত্যুর হার কমেছে, এবং শিশুদের যে স্টান্টিং এবং ওয়েস্টিং বলা হয়, সেগুলো আমরা অনেক ভালো করেছি। এবং জি সিবান শাহানা, আমরা এই আর্থসামাজিক যে সূচক সবগুলোতে আমরা যথেষ্ট ভালো করেছি, অবশ্যই সেটা প্রশংসার দাবি রাখে। আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনি আমাদের সঙ্গে আছেন, একটু জানবো যে বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আর্থিক বৈষম্যের এখন যে পর্যায়ে, যে অবস্থা চলছে, মাঝে মাঝে আপনি উদ্বেগ প্রকাশ করেছেন। যদি একটু আবার স্পষ্ট করেন যে এই দেশে এখনো অর্থনীতিতে বৈষম্য কেন কমছে না, এই দায়বোধের জায়গায় কারো ব্যর্থতা দেখেন কিনা, অথবা কোনো গোষ্ঠীর ব্যর্থতা দেখেন কিনা? আপনাকে ধন্যবাদ, কিন্তু তার আগে আমি বলতে চাই সিবান শাহানা অত্যন্ত চমৎকার ভাবে তার যুক্তিগুলো এবং বক্তব্যগুলো প্রকাশ করছিল, তাকে অভিনন্দন জানাই। না, আপনি ঠিকই বলেছেন, আমাদের স্বাধীনতার অন্যতম বড় লক্ষ্য ছিল যে সব মানুষ সমান হবে, শহরে গ্রামে, নারী পুরুষে, ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না। এটা সংবিধানে আছে, এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আছে, এটা শিক্ষা কমিশনে আছে, এটা জাতির পিতার বক্তব্যে অহরহ আছে। এখন বৈষম্য আছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু শুধু একটা কথা বলি, বিগত দিনের দরিদ্র মানুষ আর এখনকার দরিদ্র মানুষের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখনকার দরিদ্র মানুষ কিন্তু আগের দরিদ্র মানুষের তুলনায় অনেক ভালো আছেন, কিন্তু এটা কোনো সন্তোষের জায়গা নয়, উদ্বেগ আছে। আমি বলছি, আপনার গিনি সহ, যেটা খুব সহজ মাপ, বঙ্গবন্ধুর বাংলাদেশে এটা ছিল 0.32, আর এখন হয়েছে 0.48। এটা উদ্বেগের বিষয় বটে, কিন্তু এর চেয়ে অনেক বেশি উদ্বেগের বিষয় হলো শতকরা 0.7 মানুষের কাছে প্রায় অর্ধেক ব্যাংক আমানত রয়েছে। অর্থাৎ ওই যে 75 সনে কুচক্রীরা বঙ্গবন্ধুকে শুধু হত্যাই করে নাই, আমাদের আদর্শকে গোলা টুটি চেপে ধরতে চেয়েছিল, পারে নাই। তখন কিন্তু অর্থনীতিটাকে এই একটা সমাজতান্ত্রিক ইকুইটি ভিত্তিক ধারা থেকে একেবারে বাজারে নামিয়ে দেয়। কিন্তু এখানে আরো বলতে হবে যে জাতির পিতার সমাজতন্ত্র কিন্তু প্রচলিত সমাজতন্ত্রের চেয়ে অনেক ভিন্ন ছিল। সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে, সম্পদের মালিকানা হবে রাষ্ট্রীয়, হবে সমবায়ী এবং হবে ব্যক্তিগত। কাজে ব্যক্তিগত খাতের তিনি খোলা জানালা রেখেছিলেন, কিন্তু 75-এর পরে এটা কিন্তু ব্যক্তি খাতের উপর ছেড়ে দেওয়ার ফলে প্রবৃদ্ধি কিছু কিছু হয়েছে, কিন্তু ওই এর মধ্যে যারা বিত্তবান তারা একটু বেশি স্মার্ট, তারা হয়তো ব্যাংকিং সিস্টেম, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়ে বৈষম্যটা বেরিয়েছে। এটাকে লাগাম ছেড়ে ধরা দরকার। জনবন্ধু শেখ হাসিনা প্রধানত এই যে সামাজিক সুরক্ষা বলয়ের মাধ্যমে এটাকে অ্যাড্রেস করছেন, কিছু ফল হচ্ছে, কিন্তু আরো বেশি বোধহয় ড্রাস্টিক স্টেপ নিতে হবে বলে মনে করছি। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, আমাদের একটা বিরতির সময় হয়েছে। সিবান শাহানা, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিরতির পর ফিরছে আপনার কাছে আবার। দর্শক, টালি খাতা চলছে, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি টালি খাতায়। সিবান শাহানা, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। গ্লোবাল ভিলেজ এখন, তারপরে পড়াশোনা করতে বিদেশ যাওয়া, তারপরে একেবারে থেকে যাওয়া, বিদেশ গিয়ে বাংলাদেশের তরুণরা অনেকেই শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন না। এর ফলে বাংলাদেশ হারাচ্ছে বিপুল সংখ্যক মেধাবী সৃজনশীল তরুণ। ঘাটতি কোথায়? তাদের দেশপ্রেমের, নাকি আমাদের দেশের সক্ষমতার যে তাদের ধরে রাখতে পারে না বাংলাদেশ? আপনি কি বলবেন?
ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আজকাল আমরা অনেকে আলোচনা করে থাকি এবং আমার মতে এটি আসলে পুরোপুরি সত্যি না। যারা বিদেশে চলে যান, আমরা প্রত্যেকেই হয়তো একটা সময় জীবনে বাইরে গিয়েছি উচ্চতর প্রশিক্ষণের জন্য, উচ্চতর শিক্ষা লাভের জন্য, কিন্তু সবাই যে বিদেশে থেকে যান সেটা কিন্তু সত্যি না। যেমন স্যারও কিন্তু একসময় বিদেশে পড়তে গিয়েছেন, তিনি বাংলাদেশে ফেরত এসেছেন, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনকার মতো ততটা মজবুত ছিল না এবং এখনকার কিন্তু তাও তিনি ফেরত এসেছেন দেশকে কিছু দেওয়ার জন্য। আরো আমাদের যারা সমবয়সী যারা তরুণরা রয়েছে, যুবকরা রয়েছে, তারাও বিদেশে উচ্চশিক্ষার্থে যান এবং তাদের একটা অংশ এবং বেশ বড় একটা অংশ কিন্তু দেশে ফেরত আসে, এসে তাদের বিদেশ থেকে অর্জিত প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা দেশে কাজে লাগাতে চান। কাজে তরুণদের দেশপ্রেমের অভাব রয়েছে, এই কথাটি একেবারেই সত্যি নয়। প্রশিক্ষণ লাভের জন্য আমরা বিদেশে, আর আপনি যেটা বলেন বিশ্বায়নের যুগ, আসলে দেশের বাইরে থেকেও যে কাজ করে দেশের জন্য কাজ করা যাবে না, এই কথাটিও সত্যি নয়। একজন বাংলাদেশি তরুণ বিদেশে থেকেও তাদের সকল ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করেও তার যেই জ্ঞান ভিত্তিক যেই জিনিসটি তিনি তৈরি করবেন সেটি সারা বিশ্বের কল্যাণেই থাকতে পারে। কাজে দেশ থেকে চলে গিয়ে একজন বিদেশে গবেষণা করলে, বিদেশে কাজ করলে যে তার থেকে দেশ উপকৃত হবে না, সেই কনসেপ্টের সাথেও আমি কিন্তু দেশেও তো তাদের কাজের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করার প্রয়োজন আছে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, গবেষণার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার্থে এখন তো সর্বোচ্চ বিনিয়োগ করার সময় এসেছে বলে আমাদের মনে হয়। একটা দেশের উচ্চশিক্ষার লক্ষ্যই থাকবে শিক্ষার পাশাপাশি গবেষণা, নতুন গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা। এটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের সময় এসেছে। অবশ্যই সিবান জাহানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, আমরা বিরতির সময় যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে মাঝে মাঝেই দেশের রাজনীতিতে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, জঙ্গি গোষ্ঠীর আস্ফালন আমরা দেখি, সুশাসন, সম্পদের নিয়ন্ত্রণ, সমতা, এইগুলো নিশ্চিত করতে গেলে আসলে জঙ্গিবাদ আমাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। তার আগে আমি 1 মিনিট একটা কথা বলতে চাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা 60 বছর আগে, 65 বছর আগে দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, থাইল্যান্ড একসঙ্গে প্রায় মাথাপিছু আয় দিয়ে শুরু করেছিলাম, তারা এখন অনেক এগিয়ে গেছে, আমরা কেন পিছিয়ে? আমরা পিছিয়ে, তার একটা পিছিয়ে আমি স্বীকার করি না, এটা কিন্তু দেখতে হবে ওই সমস্ত দেশে কিন্তু কর্তৃত্ববাদী সরকার, গণতন্ত্র কিন্তু নেই। আমরা কিন্তু গণতান্ত্রিক পন্থায় অগ্রসর হতে চাচ্ছি বলে কিছুটা সময় লাগছে, ধৈর্যের প্রয়োজন আছে। আপনি যেটা বলছেন সেটা অত্যন্ত মুখ্য প্রশ্ন। বাংলাদেশে জঙ্গিবাদ, এটা কোনো মহল পৃষ্ঠপোষকতা করেছে, শুধু আন্তর্জাতিক তা নয়, জাতীয়। কিন্তু তারা যেটা বুঝতে পারছে না আমার মনে হয় সেটা হলো রাষ্ট্র, সরকার, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, এক সূত্রে গাথা। এইবার বোধহয় তারা সবচেয়ে বড় ভুলটি করেছে, তারা বঙ্গবন্ধুকে আক্রমণ করেছে, তার ভাস্কর্যকে, তার মানে কিন্তু তারা রাষ্ট্রকে, স্বাধীনতাকে অস্বীকার করতে চাচ্ছে। কাজেই এই ফাঁকে ফাঁকে তারা কিন্তু শুধু এখন না, আমরা দেখেছি একযোগে 63টা জেলায় বোমা ফাটিয়ে আমরা দেখেছি বাংলা ভাইদের উত্থান, কিন্তু এদেরকে ধৈর্যের সঙ্গে আস্তে আস্তে হয়তো দমন করা হবে। কিন্তু এখন মনে হচ্ছে এরা অনেক বার বেড়েছে, তাদেরকে বারবার সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে, তারপরে যে ভাষায় এবার তারা কথা বলেছে এটা কিন্তু একেবারেই সহনীয় নয়। কাজেই সরকারকে আমি কালকে রাতে জনবন্ধু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে অত্যন্ত আশ্বস্ত হয়েছে, খুব সুন্দর করে সবকিছু বলেছেন এবং এই বিষয়টিতে ডাইরেক্টলি না আনে অপ্রত্যক্ষভাবে যে দৃঢ়তার সঙ্গে তিনি জঙ্গিবাদ দমনের অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মহলে জঙ্গিবাদ দমনের বিষয়ে প্রশংসা পেয়েছে। কাজে আমরা ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। তালিকাতে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তালিকাতে যে পর্যন্তই, সঙ্গে থাকুন।